নমস্কার, আপনাদের সকলকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা। গরমের একটা সময়, আর এই গরমকালের সকালটা একটু অন্যরকম হয়। পড়ন্ত রোদ, একেবারে সকাল সকালই কিন্তু পড়ন্ত রোদ আমরা দেখতে পাই। রোদ ঝলমলে সকাল, আর তার সঙ্গে যদি ভালো কিছু কবিতার সংগ্রহ থাকে হাতের কাছে, মনটা ভীষণই ভালো হয়ে যায়, তাই তো? আর যদি সেই কবিতার একটুখানি আবৃত্তি আমরা শুনতে পাই, আবৃত্তির সঙ্গে সঙ্গে সকালটা শুরু হয়, তবুও কিন্তু মন্দ হয় না। আসুন, আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন তার সঙ্গে আপনাদের সকলের আরো একবার আলাপ করিয়ে দিই। আরো একবার নয়, আসলে প্রথমবার, কিন্তু আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, আপনারা তো প্রতিদিন আমাদেরকে সঙ্গে করে রেখেছেন, আর আমরা আপনাদের সঙ্গে আছি। আসুন, আমাদের স্টুডিওতে যিনি আছেন তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন উষসী রয় মুখার্জি। উষসীদি, কেমন আছেন বলুন? ভালো আছি। আজকে আপনাকে পেয়েছি আমাদের স্টুডিওতে, ভীষণ ভালো লাগছে, খুব শান্ত লাগছে আপনাকে। কি কবিতা শুনবো আজকে? প্রথমটা শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে, কুয়ার ধারে। যাকে ছাড়া আমাদের দিনের পুরোটাই অসম্পূর্ণ, তাকে দিয়েই শুরু হোক, কারণ আমাদের ছাড়া আমাদের সব সময়ই রয়েছে, তাই তো। তাকে নিয়েই আমরা যাপন করি, তাকে ছাড়া থাকতে পারি না আমরা। বেশ, আমরা শুনবো। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মন নাম। তুমি যখন বিদায় নিলে, নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমির ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো, বেলা যায়। কোন আলসে রইনে বসে, কিসের ভাবনা? পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে না, পেলেন বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, সেই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। ভীষণ পছন্দের একটি কবিতা, আর তার থেকেও ওপরে যদি বলি, ভীষণ টাচি একটা কবিতা। আর তার সঙ্গে দিদির থেকে যখন কবিতাটি শুনছিলাম, একেবারে মনে হচ্ছিল না যে দিদির থেকে শুনছি, মনে হচ্ছিল একেবারে কুয়োর ধারে বসে একটা সেই কিশোরী, তার গলায় মনে হয় কুয়োর ধারে শুনছি। খুব ভালো লাগলো দিদি। এরপর কি শোনাবেন আপনি আমাদের? এরপরে যেটা হচ্ছে আমাদের এখন আমাদের চাকরি লাইফে একটা খুব স্ট্রেস, মানে ভীষণ চাপ কর্পোরেট লাইফে, ভীষণ, সেই নিয়ে একটা কবিতা লেখা, সেটা আমার খুব পছন্দের। কবিতাটার নাম হাওয়া অফিস, লিখেছেন সৌরভ চক্রবর্তী। আমি জানি এক হাওয়া অফিসের খোঁজ, বাতাস খুলে আর্দ্রতাদের মাপে, শহর যখন মানুষ মারে রোজ। বড়াই করি প্রথম পাতায় ছাপে, সেই অফিসের হাওয়া মোড়ো খবর কিনবো হাওয়ায় পিতে আড়ি। দুহাত ধরে হাঁটবো ততটুকুই, যেখান থেকে ফিরতে পারি রোজ। শুকিয়ে যাওয়া খয়েরি রঙের দিনে মেলতে দেব লুকিয়ে রাখা ঘা।
আবহাওয়া পাল্টে যাবার আগেই বলবো পাগল, এবার পালিয়ে যা। এখানে কেবল গ্রীষ্ম একাই ঋতু, এখানে কেবল আঙুল তোলা চোখ, ভয় দেখানো মানুষগুলোই ভীতু, শহর জুড়ে হাওয়া অফিস। তাই তো। এরপর কি শুনবো? এরপরে আছে আমাদের সৈনিকদের উপলক্ষ করে একটি কবিতা, আমাদের শ্রীজাতর লেখা, সেই দিয়ে একটা কবিতা আমার নিবেদনে আছে। কবিতাটার নাম শহীদ। শেষ যাত্রায় সঙ্গী হয়েছে দেশ, জন্মভূমির মাটি লেগে আছে বুটে, যুদ্ধের রং সাদায় নিরুদ্দেশ, হাওয়া ছুটে আসে শ্রমিকের দেহ ছুটে। কাঁধ বাড়িয়েছে 130 কোটি, সকলের কাঁধেই একটু একটু ভার। বেঁচে থাকে যেন সন্তান সন্ততি, তাদের তো কিছু গল্পের দরকার। আমার শহরে গাড়ির শব্দে রাত, আমার শহরে জঙ্গি বলতে রোদ। আমি তো জেনেছি যুদ্ধের মানে ভাত, আমি তো দেখেছি লেখা মানে প্রতিশোধ। এসবের চেয়েও বহু দূরে যারা লড়ে, তারা ছুটে যায় শেষ বুলেটের টানে। আমরা জানি না কতটা ঝাপটা ঝরে, শহীদের প্রিয় বাতাসই কেবল জানে। এক রোখা নাভি অশোক চক্রে ঢাকা, আর একটু দূরে আগুন অপেক্ষায়। শববাহী গাড়ি থামিয়ে দিচ্ছে চাকা, সেও যুদ্ধের শেষ দেখে যেতে যায়। শোক নয় আজ, বরং গর্ব হোক, আজকের রাত কেনা হলো বহু দামে। কোনো দিন মৃত্যুও সার্থক, সূর্য উঠুক পাঠানকোটের নামে। সত্যি কয়েকদিন আগেই একটা ঘটনাকে আমরা কাটিয়ে এসেছি, যদিও সেই ঘটনার রেশ এখনো মন থেকে মুছে যায়নি। না, তবুও বলবো মানুষ যে প্রান্তেই থাকুক, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, ভালো থাকুক। সবাই আমাদের থাকুক। কাছে একমাত্র চাওয়া যে দুবেলা দুমুঠো অন্ন আর মাথার উপরে একটা ছাদ, আর রোগ অসুখ থাকবে না, আমরা একটা সুন্দর ঝলমলে পৃথিবীতে বাঁচবো। এরপর কি শুনবো? নবনীতা দেব সেনের লেখা একটা কবিতা, মেঘ। সেই মেয়েটা, সে হতে চায় পাখি। আজকে ভাবে ঈগল পাখি হব, কালকে ভাবে সিন্ধু সারস্বতী। সেই মেয়েটা, মেয়ে ভীষণ জেদি, জেদ ধরেছে সমুদ্র আকাশে, দুই ডানা তার রাখবে দু জায়গাতেই। কিন্তু আগে জল ছবে না বাতাস, ভাবতে ভাবতে নিজেই হলো সমুদ্রের হাওয়া, নিজেই হলো হাওয়ার বুকে ঢেউয়ের নোনা চুমু। সেই মেয়েটা, মেয়ে ভীষণ জেদি, সে সত্যি জেদ রেখেছে ঠিক। মেয়ে হয়েছে ঈশান কোণের মেঘ। ভারী পছন্দের এই লেখাটা আমার। বেশ কয়েকদিন আগে আমি পড়ছিলাম, অত্যন্ত ভালো একটা লেখা, আর কি ভালো বলেছেন। আবার যাব দিদির কাছে। দিদি, এবার কি শুনবো? এবার জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা, তিলোত্তমা। বেশ। দু চোখ জুড়ে স্বপ্ন ছিল আঁকা, শীত দ্বারা তোর বজ্র দিয়ে গড়া। মনটা সবুজ সমাজ ব্রতে জেগে, বাঁশিটা তুই বাজিয়েছিলি একা। দুর্নীতিতে সমাজ গেছে ভরে, বর্গফুটে লুঠের রাজ্যপাট। হাজার মনীষা পুণ্য চারণ ভূমি, কলুষিত আজ যন্ত্রণা হাহাকারে। ছাইয়ের মধ্যে আগুন ছিলিমে, জাগরণ ছুঁয়ে রাজপথ সোচ্চার।
পিশাচের দল খুবলে খেয়েছে তোকে, আকাশ ফুঁড়েছে প্রতিবাদী গর্জন। দিকে দিকে আজ ক্রোধের অশ্রুকণা, চাইছে বিচার মানব মন্ত্রে জেগে। বিনাশ হবে দশভুজা আজ নারী, গড়বে সমাজ প্রীতির আলিঙ্গনে। দু চোখ জুড়ে স্বপ্ন ছিল আঁকা, শীত দ্বারা তোর বজ্র দিয়ে গড়া। তোর আগুনে লক্ষ মশাল জ্বলে, আলুর পাখি তুই যে তিলোত্তমা। খুব ভালো লাগলো দিদি। সত্যি তো, প্রত্যেকটা মেয়েই তার শীত দাঁড়া করে দাঁড়াক, সেটাই চাই, সেটাই কাম্য। এরপর কি শোনাবেন? এরপর সুনীল গাঙ্গুলির একটা কবিতা, তোমার সঙ্গে দেখা হলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের। বেশ। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমার দিকে রাইফেল তুললে। এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? তাই তো, আমরা যারা দিন শেষে নিজেকে বলি যে আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশের কথা ভাবি, সেখানে আমার মনে হয় যে মানুষ তো, দেশ কাদের নিয়ে? মানুষকে নিয়ে। আমার মনে হয় মানুষকে ভালোবাসা সবার আগে উচিত, তারপর দেশকে। একদম। এরপর কি কবিতা রেখেছেন আমাদের জন্য? এরপর জয় গোস্বামীর একটা কবিতা, মেঘবালিকা। বেশ। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম হুসমন্ত। মেঘবালিকা রেগেই এমন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। আর হ্যাঁ, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমাকে লেখার কথা বলেছিলে। সে বললে সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ে ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নেই আর, এখন আমায় বৃষ্টি বলে ডাকে সবাই। বলি হঠাৎ এক পশলার চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে রাখি আমায়, বৃষ্টি বলে রাখি আমায়, আপন মনে বলতে বলতে। আমি কেবল বসে রইলাম
ভিজে এক কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। ধুলো বালি দু এক মুঠো যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘর গুজে দিন লিখতে লিখতে, ঘর গুজে রাত লিখতে লিখতে, মুছেছি দিন মুছেছি রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো ঝমঝমিয়ে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ করছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী। কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। দারুণ একটি কবিতা। আর জয় গোস্বামীর কবিতা মানেই তো রূপকথার মতো কবিতা। যেতে যেতে কি শোনাবেন? যেতে দেখতে শোনাবো সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম মার্জনা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞ নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরাদার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচরণ নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও যাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লভ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরসের আস্ফালনে ছিল
পাঞ্চাল বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই তুমি অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। যেমন একদা তোমার পূর্বপুরুষেরা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতে বনান্তরে। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুধ, আর আমি পাণ্ডুপুত্রবধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আখিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তাদের উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে একদিন যারা আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীর প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, আমার অনশ্বর দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছি তোমার কোন প্রিয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলু ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিবদের অক্ষম পীড়া আমি শুনছি না। ধনুর বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সংহতা, শুধু নারী এক। খুব ভালো লাগলো দিদি, ভীষণ ভালো কিছু কবিতা শুনলাম। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ।